প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আমাদের ম্যাক্রো ইকোনমিক্সে আজকে একটি নতুন চ্যাপ্টার শুরু করছি এবং এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের তৃতীয় বর্ষের চ্যাপ্টার 6। সেটা হচ্ছে লেবার মার্কেট এবং এগ্রিগেট সাপ্লাই। আমাদের যেহেতু আইএসএলএম মডেলটা আমরা ক্লাসে পড়িয়েছি, সে কারণে আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে লেবার মার্কেট অ্যান্ড এগ্রিগেট সাপ্লাই। আমাদের শ্রম বাজার পড়তে গেলে আগে আমাদের জানতে হবে যে শ্রমের চাহিদা কাকে বলে। শ্রমের চাহিদা হচ্ছে একটা নির্দিষ্ট মজুরিতে নির্দিষ্ট সময়ে একটা ফার্ম যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে ইচ্ছুক, সেটাকেই বলা হচ্ছে শ্রমের চাহিদা। তাহলে আমরা কি বলছি, যে একটি নির্দিষ্ট মজুরিতে নির্দিষ্ট সময়ে একটি ফার্ম যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে ইচ্ছুক, সেটাই হচ্ছে শ্রমের চাহিদা। এখন শ্রমের চাহিদাটা নির্ভর করবে প্রকৃত মজুরির উপর। শ্রমের চাহিদা কার উপরে নির্ভর করছে? প্রকৃত মজুরির উপর। তাহলে এখান থেকে তোমাদের পড়তে হবে যে শ্রমের চাহিদা কি। শ্রমের চাহিদা আমাদের হচ্ছে, তাহলে একটু আগে আমি বললাম যে নির্দিষ্ট মজুরিতে নির্দিষ্ট সময়ে একটি ফার্ম যে পরিমাণ শ্রমিক নিয়োগ দানে ইচ্ছুক থাকে, সেটা হচ্ছে শ্রমের চাহিদা। এখন শ্রমের চাহিদা তোমরা বোর্ডের দিকে তাকালে দেখবে যে শ্রমের চাহিদা ডিমান্ড ফর লেবার প্রকৃত মজুরির উপরে নির্ভর করে। এখন এই প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ যদি প্রকৃত মজুরি বাড়ে তাহলে শ্রমের চাহিদা কমে যাবে, আর প্রকৃত মজুরি যদি কমে শ্রমের চাহিদা বেড়ে যাবে। কেন? কারণ হচ্ছে এই যে মজুরি হচ্ছে একটা ফার্মের খরচ। তাহলে একটা ফার্মের খরচ যদি বৃদ্ধি পায় তাহলে তার কি হবে? মুনাফা কমে যাবে। কিন্তু আমরা জানি যে ফার্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। সেই কারণে মজুরি বৃদ্ধি হলে ফার্মের মুনাফা কমে যাবে, ফলে সে কম পরিমাণ শ্রমিক নিয়োগ করবে। সেই জন্য শ্রমের চাহিদাটা প্রকৃত মজুরির উপরে নির্ভর করে এবং এটা সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী।
যখন শ্রমের চাহিদা নিয়ে চিন্তা করবা তখন তুমি নিজেকে ফার্মের মালিক হিসেবে চিন্তা করবে যে তুমি যদি ফার্মের মালিক হও আর মজুরি যদি বাড়ে তাহলে তুমি শ্রমিক বেশি নিয়োগ করবে না কম নিয়োগ করবে। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শ্রমের যোগান। শ্রমের যোগান বলতে আমরা কি বুঝি, যে একটি নির্দিষ্ট মজুরিতে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক সেটাই হচ্ছে শ্রমের যোগান। অর্থাৎ নির্দিষ্ট মজুরিতে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক তাকেই বলা হচ্ছে শ্রমের যোগান। শ্রমের যোগান আর্থিক মজুরির উপরে নির্ভর করে। এখন শ্রমের যোগানের সাথে এই আর্থিক মজুরির সম্পর্ক হচ্ছে ধনাত্মক। অর্থাৎ আর্থিক মজুরি যদি বাড়ে শ্রমের যোগান বাড়বে, আর আর্থিক মজুরি যদি কমে যায় শ্রমের যোগানও কমে যাবে। এটা হচ্ছে সহজ, কারণ শ্রমের যোগান নিয়ে যখন তুমি চিন্তা করবে তখন নিজেকে শ্রমিক হিসেবে কল্পনা করবে। তাহলে তুমি যদি শ্রমিক হও তাহলে যত মজুরি বাড়বে তোমার কাজ করার আগ্রহ তত বেশি বাড়বে। সে কারণে শ্রমের যদি দেখা যায় যে মজুরি বৃদ্ধি পায় তাহলে শ্রমের যোগানও বৃদ্ধি পায়। এখন এই শ্রমের চাহিদার সাথে যে মজুরির সম্পর্ক এবং শ্রমের যোগানের সাথে মজুরির যে সম্পর্ক, এই দুটো সম্পর্কের উপর ভিত্তি করে শ্রমের চাহিদা রেখা দেখা যায় এবং শ্রমের যোগান রেখা দেখা যায়। এখন আমি শ্রমের চাহিদা রেখা এবং শ্রমের যোগান রেখা তোমাদের দেখাবো যে সেটা কেমন হয়। তাহলে শ্রমের চাহিদা রেখাটা কি হচ্ছে, যে শ্রমের চাহিদা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দু মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক নির্দেশ করে। আমি আবার বলছি যে শ্রমের চাহিদা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দু মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক নির্দেশ করে। আমরা একটু আগে দেখিয়েছি যে শ্রমের, আমরা এখানে মজুরি দেখাচ্ছি আর এখানে শ্রমের পরিমাণ। এখন আমরা বলেছি যে শ্রমের চাহিদার সাথে মজুরির সম্পর্ক ঋণাত্মক, অর্থাৎ মজুরি যদি বাড়ে শ্রমের চাহিদা কমবে আর মজুরি যদি কমে শ্রমের চাহিদা বাড়বে। এই বিপরীতমুখী সম্পর্কের জন্য শ্রমের চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। এবং এখানে দেখো যে যখন মজুরি W0 তখন নিয়োগের পরিমাণ N0।
এখন মজুরি যদি কমে W1 হয় তাহলে নিয়োগ বৃদ্ধি পেয়ে হচ্ছে N0। তাহলে এখানে মজুরি কমেছে, ফলে শ্রমের চাহিদাটা বেড়েছে। এটা হলো শ্রমের চাহিদা রেখা। এখন আমরা অঙ্কন করব শ্রমের যোগান রেখা। শ্রমের যোগান রেখাটা কি? যে শ্রমের যোগান রেখা হচ্ছে যে রেখার বিভিন্ন বিন্দুতে শ্রমের মজুরির সাথে অর্থাৎ মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক প্রকাশ পায়, সেটাই হচ্ছে শ্রমের যোগান রেখা। আমি একটু আগে বলেছি যে শ্রমের যোগানের সাথে মজুরির সম্পর্ক হচ্ছে ধনাত্মক, এবং মজুরি বাড়লে শ্রমের যোগানের পরিমাণ বাড়বে এবং মজুরির পরিমাণ কমলে শ্রমের যোগানের পরিমাণও কমবে। সেই জন্য যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এখন এখানে দেখো যে মজুরি যখন W0 তখন নিয়োগের পরিমাণ N0। এরপরে মজুরি যখন কমে গিয়ে W1 হয়েছে তখন নিয়োগ কমে হয়েছে N0, অর্থাৎ মজুরিও কমেছে, নিয়োগের পরিমাণও কমেছে। আবার উল্টা যদি দেখি যে W1 থেকে মজুরি যদি W0 এ বৃদ্ধি পায় তাহলে নিয়োগ N থেকে N0 এ বৃদ্ধি পায়। তার মানে মজুরি যত বাড়ছে শ্রমের যোগান তত বাড়ছে, মজুরি কমে যাচ্ছে শ্রমের যোগানও কমে যাচ্ছে। এই এতক্ষণ আমি যে শ্রমের যোগান রেখাটা অঙ্কন করলাম এটা হচ্ছে শ্রমের স্বাভাবিক অবস্থায় শ্রমের যোগান রেখা। তবে এই যোগান রেখাটা আমরা দেখতে পাচ্ছি যে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, কিন্তু কিছু কিছু সময়ের ক্ষেত্রে এই যোগান রেখা বাম দিকে ঊর্ধ্বগামী হয়ে আবার পশ্চাৎগামীও হয়ে যায়। এখন কোন পরিস্থিতিতে শ্রমের যোগান রেখা বাম থেকে ডান দিকে পশ্চাৎগামী হয়ে যায় সেটা এখন আমরা ব্যাখ্যা করব। এখানে একটি প্রশ্ন আসে যে শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা ব্যাখ্যা করো। তোমরা প্রশ্নটা লিখে নাও। এটা কয়েক বছর আগে প্রশ্নে এসেছিল যে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কেন?
তোমরা চিত্রের দিকে লক্ষ্য করো। আমি লম্ব অক্ষে মজুরি দেখিয়েছি আর ভূমি অক্ষে শ্রমের পরিমাণ অর্থাৎ নিয়োগ দেখিয়েছি। লম্ব অক্ষে মজুরি দেখিয়েছি এবং ভূমি অক্ষে নিয়োগ বা শ্রমের পরিমাণ দেখিয়েছি। চিত্র থেকে দেখা যাচ্ছে যে যখন মজুরি W0 তখন শ্রমের যোগান N0, অর্থাৎ W0 মজুরিতে শ্রমিক কাজ করতে ইচ্ছুক হচ্ছে N0 পরিমাণ। এরপরে শ্রমের মজুরি বেড়ে হয়েছে W1। যখন শ্রমের মজুরি বেড়ে গিয়েছে তখন নিয়োগ আরও বেড়েছে, ফলে N0 থেকে বেড়ে হয়েছে N1। এরপরে মজুরি যখন আরও বেড়ে W3 হলো তখন নিয়োগ আরও বৃদ্ধি পেয়ে হলো N3। এরপরে মজুরি যখন W3 থেকে আরও বৃদ্ধি পেয়ে W4 হলো তখন আমাদের স্বাভাবিকভাবে নিয়োগ আরও বেশি বাড়ার কথা, কিন্তু আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে আমাদের নিয়োগ N3 থেকে কমে N4-এ চলে এসেছে। অর্থাৎ প্রাথমিক যে নিয়োগ ছিল তার থেকে সামান্য পরিমাণ নিয়োগ বেড়েছে। এই কারণে শ্রমের যোগান রেখা কখনো কখনো পশ্চাৎগামী হয়। দেখো, প্রথম দিকে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে আবার পিছন দিকে শ্রমের যোগান রেখাটা বেড়ে গেছে। এটা হয় এবং এটা কেন হয় সেটা এখন আমি ব্যাখ্যা করছি। আমরা একটু আগে আমি যখন ব্যাখ্যা করেছি যে শ্রমের যোগানটা মজুরির উপরে নির্ভর করে এবং মজুরি যত বাড়বে শ্রমের যোগানও তত বাড়বে, এবং সেটা আমরা আমাদের চিত্রের প্রথম দিকে দেখতে পাচ্ছি। কিন্তু একটি বিশেষ অবস্থায় যে আমরা দেখতে পাচ্ছি যে মজুরি আরও বাড়া সত্ত্বেও শ্রমের যোগান না বেড়ে কমে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয়েছে যে শ্রমিকের মজুরি বাড়তে বাড়তে প্রথম দিকে কি হয়, মজুরি বৃদ্ধি পাওয়ার ফলে শ্রমিক তার বেসিক নিডগুলো পূরণ করে, তারপরে আরও যখন বৃদ্ধি পায় তখন সে তার বিলাসজাত দ্রব্য ক্রয় করে এবং এরপরে যখন আরও বেশি মজুরি বৃদ্ধি পায় তখন সে আর কাজ করতে ইচ্ছুক না হয়ে আরামটাকেই পছন্দ করে এবং তখন তারা কাজের চেয়ে কি করে, বিশ্রামকে প্রাধান্য দেয়। এজন্য প্রকৃত মজুরি বাড়লে শ্রমের যোগান আর না বেড়ে বরং কি হয়, কমে যায়। তাই শ্রমের যোগান রেখাটা প্রাথমিকভাবে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে কি হচ্ছে, একটি নির্দিষ্ট অবস্থার পর পশ্চাৎমুখী হয়ে পড়ে। এটাই হচ্ছে মেন কারণ যে একটা নির্দিষ্ট মজুরি স্তরের পর যদি মজুরি আরও বাড়ানো হয় তখন শ্রমিক আর কাজ না করে বিশ্রাম করে। এই কারণে
শ্রমের যোগান রেখা পশ্চাৎ দিকে বেঁকে যায়। আসলে এই যে পশ্চাৎগামী যোগান রেখা অর্থাৎ মজুরি বাড়া সত্ত্বেও যে শ্রমিক কাজ করতে ইচ্ছুক হয় না, এটা আমাদের কিন্তু বাস্তব জীবনেও কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য অনেক সময় হয়। যেমন ধরো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে অবশ্যই রিক্সার ভাড়া একটু বেশি হয়, এটা আমরা ধরে নিই। কিন্তু দেখবা তোমরা যে খুব অল্প দূরত্বে তুমি যে টাকা দিয়ে আসো রিক্সা ভাড়া, সেখান থেকে 10 টাকা বেশি দিয়েও তুমি রিক্সাওয়ালাকে যদি বলো যে যেতে, অনেক সময় দেখা যায় যে রিক্সাওয়ালা যেতে চায় না, কারণ সে কাজ করার পরিবর্তে কি করে, বিশ্রামটাকে প্রাধান্য দেয়। আবার প্রচণ্ড খরার সময় আমাদের এই ক্ষেত্রে হয় যে আমরা যখন এরকম রিক্সাওয়ালা বা ওনাদেরকে বেশি টাকা দিয়েও যদি যেতে বলি, তখন দেখা যায় যে তারা যেতে রাজি হয় না। তো এটা আমি এমনি উদাহরণ দিয়ে বুঝালাম, কিন্তু এই ধরনের ঘটনা হয় যে মজুরি বেশি দিলেও অনেক সময় শ্রমিকরা কাজ করতে চায় না। এই জন্য শ্রমিকের যোগান রেখা ঊর্ধ্বমুখী হয়েও কি হয়, পশ্চাৎগামী হয়ে যায়। এখন আমরা তাহলে দেখতে পাচ্ছি যে শ্রমের চাহিদা রেখা অবশ্যই সবসময় বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, এবং শ্রমের যোগান রেখা আসলে সাধারণ ক্ষেত্রে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, কিন্তু ঘটনা বিশেষে বা অতিরিক্ত মজুরির ক্ষেত্রে শ্রমের যোগান রেখা পশ্চাৎগামীও হয়ে থাকে। এখন আমাদের এই চ্যাপ্টারে খুব সোজা এবং খুব সাধারণ একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য। প্রশ্নটা কি, আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য। আমরা এটা মোটামুটি সবাই জানি যে আর্থিক মজুরি কাকে বলে এবং প্রকৃত মজুরি কাকে বলে। তারপরও অনেক সময় আমাদের এটা নিয়ে একটু কনফিউশন থেকে যায়, সে কারণে আমি এই জিনিসটা তোমাদের ব্যাখ্যা করছি। আর তোমরা দেখে থাকবে যে আমি কিন্তু তোমাদের দেখিয়েছি যে শ্রমের চাহিদাটা প্রকৃত মজুরির উপরে নির্ভর করে, কিন্তু শ্রমের যোগানটা আর্থিক মজুরির উপরে নির্ভর করে। এখন এই দুটো জিনিস সম্পর্কে আলোচনা করলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা বোর্ডের দিকে তাকাও, দেখো যে আমি আর্থিক মজুরির নিচে লিখেছি 200 টাকা আর প্রকৃত মজুরির নিচে লিখেছি 4 কেজি চাল। এখান থেকে বোঝা যাচ্ছে যে আর্থিক মজুরি কাকে বলে। আর্থিক মজুরি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট উৎপাদন ক্ষেত্রে কাজ করার বিনিময়ে একজন শ্রমিক চুক্তি মাফিক যে অর্থ লাভ করে তাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। তাহলে কি বলছি, যে একটা নির্দিষ্ট মজুরিতে এবং একটা নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক
চুক্তি মাফিক যে অর্থ লাভ করে তাকে বলা হচ্ছে আর্থিক মজুরি। অর্থাৎ একজন শ্রমিক যদি কোনো একটি উৎপাদন ক্ষেত্রে 2 ঘন্টা কাজ করে এবং তাকে বলা হয় 2 ঘন্টা কাজের জন্য তাকে 200 টাকা দেওয়া হবে, এই 200 টাকাটা হচ্ছে তার আর্থিক মজুরি। এখন তোমরা দেখো এই 200 টাকার কিন্তু আসলে এমনি কোনো মূল্য নেই, এটা জাস্ট একটা কাগজ। এখন এই 200 টাকা নিয়ে তুমি যখন বাজারে যাবে, তখন বাজারে যদি চালের কেজি 50 টাকা হয়, তাহলে 200 টাকা দিয়ে তুমি 4 কেজি চাল ক্রয় করবে। এই 4 কেজি চাল হবে তোমার প্রকৃত মজুরি। তাহলে প্রকৃত মজুরির সংজ্ঞায় আমরা কি বলবো, যে আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় তাকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে এখানে তোমরা আরেকটা জিনিস দেখো যে আর্থিক মজুরি কিন্তু দেখা যায়, কিন্তু প্রকৃত মজুরি পারতপক্ষে দেখা যায় না। এখানে আরেকটু বলে রাখি যে প্রকৃত মজুরি দিয়ে শুধু যে দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় সেটা না, তার সাথে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে কাজ করার বিনিময়ে যে সুযোগ সুবিধা প্রদান করা হয় সেটাও হচ্ছে প্রকৃত মজুরি। যেমন বাসা ভাড়া যদি দিয়ে দেয়, টেলিফোন ভাড়া, যাতায়াত ভাড়া, বিভিন্ন এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা যদি দিয়ে দেয়, তাহলে সেগুলো কার মধ্যে অন্তর্ভুক্ত হবে, প্রকৃত মজুরির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং আমরা আর্থিক মজুরিকে বড় হাতের ডাব্লু দ্বারা প্রকাশ করি, প্রকৃত মজুরিকে ছোট হাতের ডাব্লু দ্বারা প্রকাশ করি, যেখানে ছোট হাতের ডাব্লু সমান হচ্ছে বড় হাতের ডাব্লু ভাগ পি। এখন পি কি, পি হচ্ছে দাম স্তর, পিটা হচ্ছে কি দাম স্তর। অর্থাৎ আর্থিক মজুরিকে দাম স্তর দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রকৃত মজুরি, প্লাস ও দিলাম, এটা হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা। এখন এখানে দেখো একটা জিনিস, যে দাম স্তর যত বেশি বাড়বে তত কিন্তু প্রকৃত মজুরি কি হবে, কমে যাবে। এখানে দেখো যে আমি আর্থিক মজুরি 200 টাকা বলেছি আর 50 কেজি বলেছি যে চালের দাম। এখন যদি চালের কেজি 50 টাকা না হয়ে বৃদ্ধি পেয়ে যদি 100 টাকা হয়, তাহলে কিন্তু আমি 4 কেজির পরিবর্তে 2 কেজি চাল ক্রয় করতে পারবো, যেখানে আমার আর্থিক মজুরি স্থির রয়েছে। তাহলে যত দাম স্তর বাড়বে তত কিন্তু প্রকৃত মজুরি কমে যাবে। তো এটা হলো আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি কাকে বলে আমি বললাম, এবং এই দুই রকম ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় এবং 3 রকম পার্থক্য বলেছে, যে আর্থিক মজুরি আসলে দেখা যায়, প্রকৃত মজুরি দেখা যায় না। এবং আসলে একজন শ্রমিকের আর্থিক অবস্থা ভালো না খারাপ সেটা কিন্তু আসলে দেখা যাবে প্রকৃত মজুরির দ্বারা, আর্থিক মজুরির দ্বারা দেখা যাবে না। কারণ আর্থিক মজুরি যে হারে বাড়লো, ঠিক একই হারে যদি দাম স্তর বাড়ে, তাহলে আসলে কিন্তু শ্রমিকের অবস্থার কি হবে, পরিবর্তন হবে না, সে আগে যেরকম ছিল সেরকমই থাকবে। তাই শ্রমিকের প্রকৃত অবস্থা বোঝার জন্য প্রকৃত মজুরি জানা জরুরি। এবং প্রকৃত মজুরির মধ্যে ডাব্লু বাই পি থাকার জন্য দাম স্তর, এই দাম